দিল্লির মাস্টার প্ল্যানে হিসাব বদলে যাচ্ছে বাংলাদেশে। আবারও প্রধানমন্ত্রী হিসাবেই দেশে ফিরছে শেখ হাসিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চূড়ান্ত রেফারির ভূমিকায় এরপরে একবারে ফাইনাল খেলা, গেম ওভার। কি এই মুহূর্তে স্বাধীনতা বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে প্রশাসন, আর বিএনপি নিয়ন্ত্রণে মিডিয়া, আর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে সাধারণ জনগণ। এদিকে জামায়াত প্রশ্নে না, আওয়ামী লীগ প্রশ্নে হ্যাঁ খেলা শুরু তারেকের। তবে কি তারেকের হাত ধরেই দেশে ফিরছে শেখ হাসিনা? 12 ফেব্রুয়ারি নির্বাচন কেন নেই ভারত, আমেরিকা ও জাতিসংঘ? 12 ফেব্রুয়ারি বাংলাদেশের এক লেজেগোবরে ভাগ্য নির্ধারণের দিন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি হচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ নিয়ে গণভোট। 394 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক। এদিকে ইলেকশন নাকি সিলেকশন? ভারতের মোক্ষম চালে নির্বাচনী কবরে ইউনুস। যে কোনো মুহূর্তে স্থগিত হতে পারে নির্বাচন। খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে করা সব মামলা বাতিল করেছে জাতিসংঘ। An address by Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh. তবে কি আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা? দিল্লির মাস্টার প্ল্যানে হিসাব বদলে যাচ্ছে বাংলাদেশে। আবারও প্রধানমন্ত্রী হিসাবেই দেশে ফিরছে শেখ হাসিনা। আগামীকাল বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কে আসবে সরকারে, এই প্রশ্নটা এখন সকলের মনেই ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে দিল্লিও যথেষ্ট নজর রাখছে। তার অনেকগুলো যথেষ্ট কারণও রয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের শক্ত ঘাঁটি। নির্বাচনের মধ্যে দিয়ে অনেক বছর পর বাংলাদেশে রাজনৈতিক সরকার আসতে চলেছে, যেখানে আওয়ামী লীগ নেই। নতুন সরকারের সঙ্গে নতুন করে বোঝাপড়া করতে পারে দিল্লির সরকারকে। অন্যদিকে শেখ হাসিনা দিল্লিতে রয়েছে। ভারতের তরফ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, যা নিয়ে কম জলঘোলা হয়নি রাজনীতিতে। পাশাপাশি বিএনপির এখন তারেক রহমান মুখ। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একক ক্ষমতায় সরকার গড়তে পারবে কিনা, সেই প্রশ্নটাও ঘোরাফেরা করছে। জামায়াত ইসলামী সরকারে অন্তর্ভুক্ত হবে কিনা, সেদিকেও ভারত যথেষ্ট নজর রাখছে। তৃতীয়ত, জামায়াত ইসলামী নতুন সরকার থাকুক বা বিরোধী দলের ভূমিকায় থাকুক, তারা নতুন জাতীয় সংসদে তারা যে খুবই প্রভাবশালী, সে আর বলার অপেক্ষা রাখে না। এর আগে 2001-2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে একটি বিএনপি জামাত কোয়ালিশন সরকার ঢাকায় ক্ষমতায় ছিল। সেই অভিজ্ঞতা খুব একটা সুখকর না। ভারত বাংলাদেশের পরিচিত মুখ হিসাবে ছিল শেখ হাসিনা, কিন্তু সেই শেখ হাসিনা এখন আর বাংলাদেশে নেই। অন্যদিকে ভারত যে ইতিমধ্যেই জামায়াতের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে, সেটা দিল্লির তরফ থেকে আভাস পাওয়া গিয়েছে। কিন্তু এখন দিল্লির দুশ্চিন্তা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের নতুন সরকারের অবস্থান ঠিক কী হয়। দিল্লির পর্যবেক্ষকরা বলছেন, এটি এমন একটি স্পর্শকাতর বিষয় যেখানে ভারত কোনোভাবেই আপোষ করবে না। কিছু কিছু বিশ্লেষকদের মতে বাংলাদেশে এর আগে 3টি নির্বাচনে ভারত যথেষ্ট চিন্তিত ছিল, কিন্তু এবারের নির্বাচনে ভারত বেশি নাক গলায়নি, কারণ ভারত গোটা প্রক্রিয়া থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে। প্রসঙ্গত, 2024 সালে গণ অভ্যুত্থানে ভারত বিরোধী মাত্রা ছিল। শেখ হাসিনার পাশাপাশি দিল্লিতেও উঠেছিল স্লোগান। এমনকি টানা 1.5 বছর ধরে ভারত বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে এলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ যখন সেই নির্বাচনে লড়ার সুযোগ পেল না, ভারত কিন্তু তার রুটিন প্রতিবাদও করেনি। আওয়ামী লীগ নির্বাচনে থাকছে না, তাই ভারত বিএনপির ওপর বেশি ভরসা রাখছে। অন্যদিকে বিএনপির নেতৃত্বরা তারা এখন আওয়ামী লীগের নেতৃত্বদের সঙ্গে ভালো মতন ব্যবহার করছে। বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগকে বাংলাদেশে জায়গা দেয় কিনা সেটা তো সময় বলবে। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে পরবর্তী সরকারের রূপরেখার ওপর। সাবেক ভারতীয় কূটনীতিবিদ সৌমেন রায় বলেন, প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া এখন একটা গ্লোবাল পাওয়ার, ইটস 4th লার্জেস্ট ইকোনমি। খুব শিগগিরই আমরা 3rd লার্জেস্ট হয়ে যাব, চায়নার পরেই। বাংলাদেশের রাজনৈতিক ফলাফলের দিকে তাকিয়ে সকলে। এদিকে জামায়াত প্রশ্নে না, আওয়ামী লীগ প্রশ্নে হ্যাঁ খেলা শুরু তারেকের। তবে কি তারেকের হাত ধরেই দেশে ফিরছে শেখ হাসিনা? সম্প্রতি তারেক রহমানের রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছিল। সেখানে 2টি বিষয় আলোচনায় উঠে আসে। তিনি জামায়াতের সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন কিনা, আরেকটি বিষয় হল আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার বিষয়ে তার ভাবনা কি। এবার ভোটের একদিন আগে তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশ করেছে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। এখানে তাকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়েছে। জামায়াত সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি যেমন নেতিবাচক উত্তর দেন, অর্থাৎ সেটা জামায়াতের বিপক্ষে যাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি ইতিবাচক উত্তর দেন। ভোটের আগে আসলে কী বার্তা দেওয়ার চেষ্টা করলেন তারেক রহমান, চলুন বোঝার চেষ্টা করি।
বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে এই নির্বাচনের বিষয়ে আশা ব্যক্ত করেছেন তারেক রহমান। একদিকে তিনি যেমন ওই সাক্ষাৎকারে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেছেন, পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেছেন। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান। তাকে প্রশ্ন করা হয়েছিল ১৭ বছর পর তিনি দেশে ফিরেছেন, সেক্ষেত্রে দল গোছানোর ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ কী ছিল। সেখানে তারেক রহমান জবাব দেন, তিনি দেশে ফিরেছেন ৫ দিনের মাথায় তার মা মারা গিয়েছে। রাজনীতিতে সময় দেওয়ায় ওই শোকের মধ্যে আমি থাকতে পারিনি, এটাই চ্যালেঞ্জ ছিল। আওয়ামী লীগের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা ক্ষমতায় এলে কে সেই নিষিদ্ধীকরণ তুলে নেবেন? তিনি বলেন, যেটা হয়েছে সেটা রাজনৈতিক কারণে, রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে, কিন্তু আমরা সরকার গঠন করলে আমরা বিশ্বাস করি কাউকে গ্রহণ করা বা বর্জন করার ক্ষমতা একমাত্র জনগণের। জনগণ যাকে গ্রহণ করবে তিনি থাকবেন, জনগণ যাকে বর্জন করবে তিনি থাকবেন না। এটা জনগণের ওপর ছেড়ে দেওয়া, কিন্তু কাউকে নিজে থেকে নির্বাহী কার্যক্রম থেকে বিরত রাখতে পারি না। অর্থাৎ তারেক রহমান কিছুদিন আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যই তিনি রাখলেন ডয়চে ভেলেতে। আমরা নির্বাহী আদেশে কিছু করব না, যদি তারা গ্রহণ করে তবে তারা অবশ্যই গ্রহণীয় হবে। অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, এমনকি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে। এদিকে ইলেকশন নাকি সিলেকশন, ভারতের মুখ্যম চালে নির্বাচনী কবরে ইউনুস, যে কোনো মুহূর্তে স্থগিত হতে পারে নির্বাচন। নাটকের মঞ্চ তৈরি, কুশীলবরাও প্রস্তুত। মঞ্চের সব লাইট শেষবারের মতো দেখে নেওয়া হচ্ছে, ডিমার টানা হচ্ছে। থার্ড বেল পড়লেই পর্দা উঠবে, একে একে মঞ্চে প্রবেশ করবেন শিল্পীরা। থার্ড বেল পড়বে আগামীকাল 12 ফেব্রুয়ারি সকাল 7:30টার সময়। আর নাটকের নাম বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নাটকটি লিখেছেন শিল্পী ইউনুস। নাটক একাঙ্ক নয়, ফুল লেংথের। নাটক লেখা হয়েছে গত 1.5 বছর ধরে যমুনা ভবনে। এই নাটকের প্রধান প্রধান চরিত্রগুলি হল শিল্পী নিজে, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, জামায়াতে আমির শফিকুর রহমান, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ইউনুসের ইচ্ছে জামাত জয়ী হোক, তার জন্য তিনি একটা গণভোটের ব্যবস্থা করেছেন। এই গণভোট জুলাই সনদ নিয়ে। হ্যাঁ ভোট মানে বাংলাদেশের বর্তমান সংবিধানের অন্তর্জলি যাত্রা। সরকারের তরফে গত কয়েক মাস ধরে হ্যাঁ ভোটের পক্ষে জোর কদমে প্রচার চালানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ত্রয়োদশ নির্বাচনের ফলাফল ঝুরিয়ে রেখে আগে গণভোটের রায় জানিয়ে দেওয়া হবে। তদারকি সরকার প্রধান এর জন্য জামাত এনসিপিকে মাঠে নামিয়ে দিয়েছেন। তারেক রহমানও কিন্তু প্রথম দিকে হ্যাঁ ভোটের পক্ষেই ছিলেন। পরবর্তীকালে তিনি বুঝতে পারেন তদারকি সরকার প্রধানের উদ্দেশ্য কী। সেটা বুঝতে পেরেই তিনি আর এই নিয়ে কোনো কথা বলেননি। ভারতের একটাই দাবি ছিল অন্তর্ভুক্তিমূলক এবং সর্বাত্মক অংশগ্রহণমূলক নির্বাচন। ভারতের সুরে বাকি দেশগুলো কথা বলতে শুরু করে, কিন্তু ইউনুস ভারতসহ বিশ্বের বহু দেশের মতামতকে উপেক্ষা করে তিনি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেন। তিনি নিজের জেদ বজায় রাখার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্যই আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত থেকে সরে না আসার সিদ্ধান্ত নেন। তদারকি সরকার আসলে ইলেকশন নয়, একটি সিলেকশন করছেন। জামাত প্রধান শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী পদে বসিয়ে তিনি এখন রাষ্ট্রপতি পদে বসার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এটাই তার মনের গোপন ইচ্ছে। আসলে দেহত্যাগ না করলে তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না। সবাই ধরে নিয়েছিলেন যে ইউনুসের বিদায় আসন্ন, কিন্তু তিনি যে তলে তলে ঘুঁটি সাজিয়ে রেখেছেন সেটা অনেকের চোখে ধরা পড়েনি। এখন ভোটের মুখে সেই কৌশল ফাঁস হয়ে গিয়েছে। ইউনুসকে ঘিরে রয়েছে এক অদ্ভুত আমিত্ব। হয়তো তিনি নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করেছেন, এই আমি কি সেই আমি? প্রশ্ন হলো, তিনি প্রধানমন্ত্রী হন বা রাষ্ট্রপতি, বিএনপি কি তাকে ছেড়ে দেবে? ক্ষমতার কাছাকাছি এসে বিএনপি নিশ্চয়ই চ্যাম্পিয়ন ট্রফি হাতছাড়া করবে না। তারা চাইবে না ট্রফি তাদের হাত থেকে ছিটকে যাক। জামাত কিন্তু বাংলাদেশে কোনোদিন ক্ষমতায় আসীন হতে পারেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে, তাই তারা সুবর্ণ সুযোগ তারা হাতছাড়া করবে না। প্রশ্ন, এই দুইয়ের লড়াইয়ে আওয়ামী লীগের কি হবে? আওয়ামী লীগ তাদের অস্তিত্ব রক্ষায় ব্যস্ত হয়ে পড়বেন বলে মনে করছে বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ। এর কারণ, দলনেত্রী রয়েছেন দিল্লিতে, বহু নেতা আত্মগোপন করে রয়েছেন। দলের মধ্যমান থেকে তৃণমূল স্তরের কর্মীরা মানসিক দিক থেকে বিধ্বস্ত। এখনও পর্যন্ত বাংলাদেশের জাতীয় রাজনীতির যে চিত্র উঠে এসেছে তাতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা সম্ভাবনা তৈরি হয়েছিল ঠিক, কিন্তু হাওয়া মোড়গের ঝুঁটি ঘুরে গিয়েছে। গ্রামাঞ্চলে মার্কিং করে চলা হয়,
হয়তো তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ভোট দিতে যাবেন, গণভোটে নায়ের পক্ষে মত দেবেন। অনেকে বলছে আওয়ামী লীগের কেউ কেউ বিএনপি বা জামাতকে ভোট দিতে পারেন, তাদের কাছে পরিবার আগে, প্রাণ আগে। যে এই ভোটে হারবে সে কিন্তু অপরপক্ষকে কোনো অবস্থাতেই খোলা মাঠ ছেড়ে দেবে না। এই সিলেকশনে ব্যাপক রিগিংয়ের আশঙ্কা রয়েছে। ইউনূস কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি 180 দিনের আগে কোনোভাবেই ক্ষমতা ছাড়বেন না। ক্ষমতা তাকে ছাড়ে না তিনি ক্ষমতা ছাড়েন সেটা জানা যাবে আগামীকাল বিকেলে, যখন শুরু হবে ভোট গণনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চূড়ান্ত রেফারির ভূমিকায় এরপরে একবারে ফাইনাল খেলা, গেম ওভার। কি এই মুহূর্তে স্বাধীনতা বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে প্রশাসন, আর বিএনপি নিয়ন্ত্রণে মিডিয়া, আর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে সাধারণ জনগণ, ভোটারগণ। আলহামদুলিল্লাহ, মনে রাখবেন তারেককে শেষ পর্যন্ত শেখ হাসিনা বাঁচাবে। তারেকের বাঁচতে হলে শেখ হাসিনার পায়ে ধরতে হবে, বিএনপিকে বাঁচতে হলে আওয়ামী লীগের পায়ে ধরতে হবে। এই আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন রেফারির পাশাপাশি পা ধুয়ে পরিষ্কার হয়ে যে কোনো সময় ধরাধরি কোন জায়গা থেকে শুরু হয়ে গেছে সেই কথা এখন নাইবা বললাম, কিন্তু শুরু অলরেডি হইয়া গেছে। এই পর্যন্ত কয়টা পড়ছে আমি একটা করে নোট করছি, হিসাবটা এখন তো শেষ করতে পারি নাই, খালি গুনতে থাকেন কোন দিকে কয়টা পড়ছে। মনে রাখবেন ওরা নিজেরা যেখানে যেটা পড়ে ওখানে আপনার পরিশ্রমটা কমতেছে, ওই জায়গায় আপনার পরিশ্রম কমতেছে, আপনার পরে কষ্ট করে এগুলোর অক্সিজেন বন্ধ করা লাগবে না, জান্নাতের রাস্তা দেওয়া যাওয়া লাগবে না। আর সাধারণ যারা ভোটার আছেন অনেক আগে থেকে কিন্তু আমি বলছি, গ্রামে গায়ে যে বেড়ে গেছে বোরকা করে যায় এনআইডি কার্ড যে নাম্বারগুলো নিয়েছে কেন নিয়েছে, আপনারা এখন দয়া করিয়া আপনারা ভোট কেন্দ্রে যাইয়েন না। প্রতিটা ভোট কেন্দ্র কিন্তু মৃত্যুকূপে পরিণত হয়েছে। আপনার ভোট গায়েবী ফেরেশতারা, আপনার ভোট ওই যে মব সন্ত্রাসীদের মধ্যে হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। আপনি কেন ভোট কেন্দ্রে যাইয়া এই দুই কুত্তার কামড়াকানির মাঝখানে পড়ে আপনি সেখানে মরবেন? মনে রাখবেন আপনি ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন, পরে কিন্তু রাত্রিবেলা আপনাকে গোরস্থানে যাইতে হবে। এখন কি করবেন? গোরস্থানে না যাইতে চাইলে ঘরে বসে থাকেন। আর যদি অস্বাভাবিক মৃত্যু দিনে গোরস্থানে যাইতে চান তাহলে আপনি যা খুশি তাই করেন। আমার দরকার আছে আপনাকে সাবধান করা। আপনি কি মনে হয় গৃহযুদ্ধ কি আজকে শুরু হয়েছে? গৃহযুদ্ধ অনেক আগে থেকে বাংলাদেশে শুরু হয়ে গেছে। 2024 সালের 5 আগস্ট থেকে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। সেই গৃহযুদ্ধের একটা শোষণ, একটা দামামা শুরু হয়েছে। 71 সালে মুক্তিযুদ্ধ কি একদিনে শুরু হয়েছে? অনেক আগে থেকে যুদ্ধ শুরু হয়েছে। বাকবিতণ্ডা কথা প্রতিনিয়ত পূর্ব পাকিস্তানের মানুষকে হত্যা করা হয়েছে। এরপর তো একদিন 1971 সালে 7 মাসে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণের মাধ্যমে দিয়ে, এরপর 26 মার্চের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, এই সূচনা শুরু হয়েছে। সুতরাং বাংলাদেশের 24 5 আগস্ট সেই যে গৃহযুদ্ধ শুরু হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধানের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশের সেনাবাহিনী পুরোটা চলে যাচ্ছে, গৃহযুদ্ধ শুরু হয়েছে, গৃহযুদ্ধের সূচনা হয়েছে। মনে রাখবেন 24 8 আগস্ট ডেভিল ইনু যখন শপথ নিয়েছে সেই থেকে রয়েছিল পরিস্থিতি কোন দিকে যায় আমি খুব ভালো করে জানতাম। আস্তে আস্তে অনেক কিছু নিষেধাজ্ঞা হয়ে যাবে, কিন্তু ওরা যে একটা ক্ষয়ের প্রহসনমূলক একটা নির্বাচনের ডেটের কথা বলবে, সেই ডেটটা কবে আসবে, সেই ডেটটা কবে শেষ হবে? 12 তারিখ। আলহামদুলিল্লাহ, আর অপেক্ষার প্রহর বেশি সময় গুনতে হবে না, আর অপেক্ষা না, আর কোনো খেলা হবে না। বুঝেন নাই কি বলছেন তারা? কোনো খেলা হবে না, যুদ্ধ হবে। কি যুদ্ধ হবে জানেন? স্বাধীনতা বিরোধীদের হাত থেকে বাংলাদেশ পুনরুদ্ধারের যুদ্ধ, স্বাধীনতা পুনরুদ্ধারের যুদ্ধ। সুতরাং এখন একটু রেফারির ভূমিকায় শুধু কাজ করে যান, কোন জায়গায় কয়টা পরে খালি গুনতে থাকেন। এরপর চূড়ান্ত ফাইনাল, আপাতত রেফারি। এরপর ফাইনাল খেলবো ইনশাল্লাহ। বিয়ে বাড়ির খাওয়ান নাকি মরা বাড়ির খাওয়ান, শুধু সেই সানাইটা বাজাই দেন মাঝখান থেকে। সাধারণ ভোটারগণের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি যদি বিএনপিকে ভোট দেওয়ার চিন্তা করেন, কেন্দ্রে যাইয়েন না। এটা হচ্ছে আপনাকে বিনা পয়সায় দেওয়া আমার পক্ষ থেকে একটা বাণী, মানুষ হিসেবে এই বাণীটা দেওয়া, আর কিছুই না। প্রতিটা ভোট কেন্দ্রই জঙ্গি এবং এই যে সিরিজ বোমা হামলা, পেট্রোল বোমা হামলা এবং ককটেল বোমায় ভরপুর অবস্থা। ওইখানে যাবেন তো মরবেন, ওইটি আপনার জন্য একটা মৃত্যুকূপ। আর ভোট 12 তারিখ কিন্তু শেষ হয়ে যাবে, আপনি এখানে যেই মরবেন সারা জীবন আপনার পরিবার আপনার জন্য কাঁদবে। সুতরাং অস্বাভাবিক মৃত্যু কারোই কাম্য না। বাড়িতে থাকেন, সুস্থ থাকেন, নিরিবিলি থাকেন, ভোট কেন্দ্রে যাই না। আপনার ভোট গাড়ি ফেরেশতারা দিয়ে ফেলাইছে, সুতরাং আপনি কেন মৃত্যুকূপে পা নেবেন? এত বড় ঝুঁকি আপনার নেওয়ার কোনো দরকার নাই। এইটা কোনো নির্বাচন না, এইটা ডেভিড ইউনূস রাষ্ট্রপতি হওয়ার গণভোটের একটা নির্বাচন। সুতরাং সেই নির্বাচনে কিন্তু গৃহযুদ্ধের যে একেবারে সূচনার দাবামা চূড়ান্ত সেটা হয়ে গেছে। আমাদের দরকার ছিল এই ডেটটা শেষ হয়ে যাওয়া, সেই ডেটটা এখন শেষের দিকে। আলহামদুলিল্লাহ, আপাতত রেফারির ভূমিকায় এরপরেই একবারে ফাইনাল খেলা, চ্যাম্পিয়ন হয়ে কাপ নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। প্রস্তুতি নাও ভাইরা আমার। 12 ফেব্রুয়ারি নির্বাচন কেন নেই ভারত, আমেরিকা ও জাতিসংঘ? 12 ফেব্রুয়ারি বাংলাদেশের এক লেজেগোবরে ভাগ্য নির্ধারণের দিন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি হচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ নিয়ে গণভোট। 394 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং 397 জন বিদেশি সাংবাদিক এখন ঢাকায়। পাকিস্তান, চীন থেকে শুরু করে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা আছেন, কিন্তু অবাক করার মতো বিষয় হলো তালিকায় নেই বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত, নেই যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘের কোনো প্রতিনিধি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস উইং বুধবার জানিয়েছে যে 394 জন পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন, তাদের মধ্যে 80 জন বিভিন্ন সংস্থার প্রতিনিধি। যেসব দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে সেই সব দেশ থেকে এসেছেন 240 জন, তাদের মধ্যে ইউরোপের পর্যবেক্ষকরাও রয়েছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের 51 জন পর্যবেক্ষক এসেছেন বাংলাদেশে। সব মিলিয়ে 21টি দেশ থেকে পর্যবেক্ষকরা এসেছেন। তার মধ্যে রয়েছে পাকিস্তান থেকে 8 জন, ভুটান থেকে 2 জন, শ্রীলঙ্কা থেকে 11 জন, নেপাল থেকে 1 জন, ইন্দোনেশিয়া থেকে 3 জন, ফিলিপিন্স থেকে 2 জন, মালয়েশিয়া থেকে 6 জন, জর্ডান 2 জন, তুরস্ক 13, ইরান 3, জর্জিয়া 2, রাশিয়া 2, চীন 3, জাপান 4, দক্ষিণ কোরিয়া 2, কিরগিজস্তান 2, উজবেকিস্তান 2, দক্ষিণ আফ্রিকা 2 এবং নাইজেরিয়া থেকে 4 জন প্রতিনিধি এসেছেন। এই তালিকায় ভারত এবং আমেরিকার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত যেসব গুরুত্বপূর্ণ সংস্থার পর্যবেক্ষকরা এসেছেন বাংলাদেশে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, ANFREL,
কমনওয়েলথ সেক্রেটারিয়েট, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI, এছাড়া ইসলামী সহযোগী সংস্থা OIC, ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর এশিয়ান পলিটিক্যাল পার্টিজ ICAPP এবং ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস থেকে কয়েকজন প্রতিনিধি এসেছেন। বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের কেন এই অনুপস্থিতি? এদিকে কেবল নিরাপত্তার অভাব নাকি বড় কোনো কূটনৈতিক বার্তা? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে ভারতের প্রভাব সব থেকে বেশি, সেই ভারতের একটি নামও প্রতিনিধি তালিকায়, পর্যবেক্ষক দলে বা প্রতিনিধি তালিকায় নেই। একইভাবে বিশ্বের মোড়ল হিসেবে পরিচিত আমেরিকা এবং বিশ্ব শান্তির রক্ষক জাতিসংঘ এই নির্বাচন পর্যবেক্ষণ থেকে নিজেদের বিরত রেখেছে। ভারতের না আসার পেছনে বিশ্লেষকরা প্রধানত তিনটি কারণ দেখছেন। প্রথমত, নিরাপত্তা ও ভারত বিরোধী হাওয়া। বাংলাদেশে বর্তমানে তীব্র ভারত বিরোধী প্রচার এবং সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তাতে নিরাপত্তার বিষয়টি ভারত সরকারের কাছে সব থেকে বড় উদ্বেগের কারণ। দ্বিতীয়ত, ডক্টর ইউনূস সরকারের সাথে টানাপোড়েন। শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে নয়াদিল্লির সম্পর্ক আগের মতো মসৃণ নয়। তৃতীয়ত এবং সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, অনেকের মতে নয়াদিল্লি মনে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন কখনোই পূর্ণাঙ্গ গণতান্ত্রিক হতে পারে না।